এই যে থ্যাংক ইউ লেখা আছে, এই সেন্টেন্সটা তোমার হয়তো মনে হতে পারে এটা ভার্ব আছে, এটা অবজেক্ট আছে বা এক্সটেনশন আছে, তাহলে কি মনে হতে পারে এটা দেখে? ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু এটা ইম্পারেটিভ নয়। এটা কেন? ইউটা তো ডান দিকে আছে, ইউ যদি এখানে থাকতো তাহলে কি হতো? ইম্পারেটিভ, মানে এখানে উজ্জ্ব থাকতে হতো, কিন্তু এখানে ইউ চলে এসেছে ডান দিকে না, তাই এটা ইম্পারেটিভ নয়। দেখো, আমাদের এর আগের দিন যেটা শিখেছিলাম সেটা ছিল আমাদের লেটার হয়েছে, ওয়ার্ড হয়েছে, সেন্টেন্সটা শুরু করেছিলাম, তাই তো? সেন্টেন্সের আজকে ক্লাসটা হবে, ভালো করে বুঝতে হবে। দেখো, সেন্টেন্স মানে কি? বাক্য, বুঝতে পারছো? বাক্য। আমরা বলেছিলাম যে সেন্টেন্সকে ভাগ করা হয় বেশ কয়েকটা ভাগে, ডিপেন্ড করছে কার উপর ভিত্তি করে ভাগ করছে। যদি সেই বেসিসটা হয়ে যায় গঠন অনুসারে, তাহলে তিনটে ভাগ বলেছিলাম। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্স, আর একটা কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু যখন সেই ভাগটা আমরা করছিলাম অর্থের ভিত্তিতে, তো কখনো কখনো 4 ভাগে, কখনো কখনো 5 ভাগে। সেগুলো কি ছিল? সেগুলো ছিল অ্যাসার্টিভ ছিল, কি ছিল বলো? ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ। কিন্তু এই অপটেটিভ ভাগটাকে কেউ কেউ অ্যাসার্টিভ সেন্টেন্সের পার্ট বলে মনে করে, বা অপটেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্য একটা রূপ বলে মনে করে। শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের সামনে দিকে একটা মেয়ে কথাটা অ্যাড করলেই সেটা কিন্তু হয়ে যাচ্ছে অপটেটিভ। তো সেই জন্য এটাকে অনেকে ভাগ বলে মনে করেন না। তো যাই হোক, তো আজকে আমরা এই যে প্রত্যেকটা ভাগগুলো বলছি, 5টা ভাগ, সেই 5টা ভাগের গঠন দেখব, মানে স্ট্রাকচার দেখব, এবং তাদের কিরকম এক্সাম্পলটা আমরা দিলেই বুঝতে পারবো যে কিরকম এটা কাজ করে। ঠিক আছে? তো চলো প্রথমে লিখি অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, আমরা বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম আছে, কি বলেছিলাম? ডিক্লারেটিভ সেন্টেন্স। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সের মূলত রূপ হচ্ছে দুটো। আচ্ছা, বলে দিচ্ছি যে এর বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। বিবৃতি মূলক বাক্য মানে কি? কোনো কিছুর ব্যাপারে বিবৃতি দিচ্ছে। ছেলেটা বিদ্যালয়ে যাচ্ছে, তার মানে ছেলেটার ব্যাপারে একটা বিবৃতি দিচ্ছে। বিবৃতি মানে কিছু একটা ওর নিয়ে বর্ণনা করছে, বা এটাকে বলতে পারি বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক বাক্য তার মানে বুঝতেই পারছো, কোনো কিছুর ব্যাপারে আমি বর্ণনা করছি। যেমন এই ঘরে এতজন স্টুডেন্টস আছে, বা এই ঘরটাতে আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা এই ঘরের মধ্যে পড়ছো, বা তোমরা আমার কাছ থেকে শিখছো। যতগুলো কথা বলছি আমি, প্রত্যেকটা কি আমি কোনো কিছুকে বর্ণনা করছি। এই ঘরটার মধ্যে তোমরা আছো, তোমাদেরকে বর্ণনা করছি, বা আমি আমাকে বর্ণনা করছি। যদি এরকম কোনো কিছুকে বর্ণনা করা বোঝায়, সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য। বোঝা গেল? তো এর দুটো আছে গঠন। আগে আমরা গঠনটা লিখে নিই, তারপরে এক্সাম্পলে ফিরে আসছি। এই গঠনগুলো একদম একদম খুঁটে খুঁটে মনে রাখবে, একদম ভালো করে মনে রাখবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা কি দেখব? স্ট্রাকচার মানে গঠন। দুটো আছে গঠন, 1, 2। নাম্বার 1 যেটা আছে সেটা হচ্ছে কি, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে কি ভার্ব, তারপরে থাকবে কি, অনেকে বলে অবজেক্ট, কিন্তু এটা ভুল কথা। কেন? একটা এক্সাম্পল দিয়ে আসি। যে অনেকে বলে যে অবজেক্ট লেখে, লেখে না অনেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা ভুল লেখে। সে এত বড় কথা ভুল? হ্যাঁ, ভুল লেখে। এবার তোমাকে সঠিকটা তোমাকে শেখাচ্ছি। দেখো, যেমন আমরা বলি দাঁত আমরা ব্রাশ কি দিয়ে করি, তো অনেকে বলবে কোলগেট দিয়ে করি, কিন্তু কেউ বলবে না টুথপেস্ট দিয়ে করি। কথা ঠিক না ঠিক? তুমি গ্রামে তুমি শতকরা 90% লোককে জিজ্ঞেস করবে তুমি দাঁত ব্রাশ কি দিয়ে করো, ও বলবে কোলগেট দিয়ে। কিন্তু কোলগেট একটা কোম্পানির নাম, আর যেটা আমরা ইউজ করছি সেটার নাম টুথপেস্ট। যে টুথপেস্টটা আমরা ইউজ করছি সেটা হতে পারে কোলগেট কোম্পানি,
বা হতে পারে সেন্সোডাইন কোম্পানি বা অনেক কোম্পানি আছে। কিন্তু কখনো কি বলি আমি সেন্সোডাইন দিয়ে ব্রাশ করছি না, আমরা কোলগেট দিয়ে ব্রাশ করছি। কেন? কারণ টুথপেস্টের মধ্যে কোলগেটটা বেশি হয়ে গেছে প্রচলন বলে আমরা কিছু নাম নিলে কোলগেটের নাম বলি, কিন্তু টুথপেস্ট বলি না। কথা বোঝা গেল কি? তাহলে সবগুলো টুথপেস্ট মানে কি কোলগেট হবে? কিন্তু কোলগেট মানে টুথপেস্ট হতে পারে। কোলগেট বললে কি হ্যাঁ এটা একটা টুথপেস্ট, কিন্তু টুথপেস্ট মানে যে সেটা কোলগেটই হবে কোনো ব্যাপার আছে না। তাহলে মানুষ কেন বলে কোলগেট? কারণ ওর প্রচলনটা বেশি আছে বলে। তো এইরকম ইংলিশে অবজেক্ট যে ওখানে বসবেই কোনো ব্যাপার নয়, ওখানে যেটা বসবে সেটা হচ্ছে এক্সটেনশন। খুব মন দিয়ে বোঝো, কি বললাম? এক্সটেনশন। এই এক্সটেনশনটা কোথাও কোথাও অবজেক্ট থাকে বা বেশিরভাগ ক্ষেত্রে অবজেক্ট থাকে বলে আমরা অবজেক্টিভ ধরে নিচ্ছি এটাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কথা বুঝলে কি বুঝলে না? তাহলে প্রত্যেকটা অবজেক্ট এক একটা এক্সটেনশন, কিন্তু এক্সটেনশন মানে ওটা যে অবজেক্ট হবে এর কোনো মানে আছে? নাও হতে পারে। তাহলে এতদিন আমাদের ভুল শেখানো হয়েছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। মানে আংশিক সত্য, যদি আমার অবজেক্ট থাকে তাহলে ঠিক আছে, কিন্তু অবজেক্ট নাও থাকতে পারে, অবজেক্ট নাও থাকতে পারে, মানে অন্য কিছু থাকতে পারে। কথা বুঝলে কি বুঝলে না? মানে আমি ধর না ব্রাশ করছি তোমার সেন্সোডাইন দিয়ে, আমি বলছি যে আমি কোলগেট দিয়ে ব্রাশ করছি, ঠিক আছে কথা? ভুল আছে। যে টুথপেস্টটা ইউজ করছি সেটা আমার সেন্সোডাইন। তো এরকম এখানে যে এক্সটেনশনটা ইউজ করছি সেই এক্সটেনশনটা অবজেক্ট হতে পারে আবার নাও হতে পারে। বুঝছো না বুঝছো না ব্যাপারটা? তাহলে এক্সটেনশনটা মানে কার সঙ্গে তুলনা করলাম? টুথপেস্টের সঙ্গে। আর যেটা বললাম অবজেক্টটাকে কোলগেটের সঙ্গে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন এই তিনটে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের বা বিবৃতিমূলক বাক্যের গঠন। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার। এবার একটা এটা উদাহরণ দিয়ে ভালো করে বলি যে স্যার কখন ওই যে অবজেক্ট থাকছে আর কখন অবজেক্ট ছাড়াই থাকছে। ওকে, খুব মন দিয়ে বোঝো। ধরে নাও একটা বাক্য আমি বললাম, মন দিয়ে বোঝো। ধরে নাম বললাম, এক্সাম্পল আগে আসে, তোমাকে বললাম হি ইটস রাইস, একটা বাক্য বললাম। নাম্বার 2 বললাম হি রাইটস ওয়েল। তোমার হয়তো মনে হতে পারে বা তুমি যে আগে থেকে শিখে এসছো যেগুলো জিনিস, স্যার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে তোমাকে যদি বলে ওয়েলটা কি, তুমি বলবে অবজেক্ট, বলবে নিশ্চয়ই। এটা অবজেক্ট নয়, এটা মানে এটাও টুথপেস্ট, এটাও টুথপেস্ট, কিন্তু এইটা তোমার ওই যে কোলগেট কোম্পানি। আর আমাদের এটাই শিখিয়েছে হি ইটস রাইস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ভুল বলছে না, এটা অবশ্যই অবজেক্ট আছে, কিন্তু এই টুথপেস্টটা যে কোলগেটের মধ্যে পড়ে বলে কোলগেট নাম দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এ তো কোলগেট নয়। তাহলে এটা কি? এটা অবজেক্ট নয়, এটা এক্সটেনশন। তো স্যার এক্সটেনশনের তাহলে স্যার দু রকম পার্ট আসছে তাহলে, একটা আপনি অবজেক্ট বলছেন আর একটা নাম এখনো বলেননি, সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটার নাম হয়ে গেল অ্যাডভার্ব আর এটার নাম হয়ে গেল অবজেক্ট। কথা বুঝছো কি বুঝছো না? তাহলে আমাকে বলো, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেখাটা ঠিক না সাবজেক্ট ভার্ব এক্সটেনশন লেখাটা ঠিক? এক্সটেনশন। তাহলে আমি যদি বলি হিটা সাবজেক্ট, ইটসটা ভার্ব আর রাইসটা এক্সটেনশন, ঠিক আছে, এটাও সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, ঠিক আছে। হ্যাঁ, হতে পারে যে এই এক্সটেনশনটার মধ্যে এটা হয়ে গেল অবজেক্ট, এটা হয়ে গেল অ্যাডভার্ব। এক্সটেনশন কথার অর্থ হচ্ছে অতিরিক্ত অংশ। তো এটা অতিরিক্ত অংশ, এটা অতিরিক্ত, অতিরিক্তর মধ্যে এটা অবজেক্ট, এটা অবজেক্ট নয়, এটার নাম অ্যাডভার্ব আছে। ক্লিয়ার না ক্লিয়ার না? ওকে, লেখো। দেখো অনেকের হয়তো মনে হতে পারে সেগুলো আমি জানি, তো যারা জানো ঠিক আছে, যারা জানো না তাদেরকে জানাচ্ছি, কারণ আমি ক্লাসটাই নিচ্ছি বেসিক থেকে অ্যাডভান্সে, ঠিক আছে। অনেকে হয়তো শিখে এসছো এগুলো আগে থেকে জানো, বা তাহলে আমি ওদের জন্য কিছু বলবো না, যা জানো তারা ভালো করে জানো। ওকে, ঠিক আছে। এবার তাহলে আমি এতটুকু শিওর হয়ে গেলাম যে এই যে অবজেক্ট লিখলাম বা আমি যে এই যে অ্যাডভার্ব বললাম, তো দুটোই হচ্ছে আমাদের এক্সটেনশনের পার্ট। তো এক্সটেনশনটা একটা যেমন এখানে লিখেছি, এখানে আরো বেশি হতে পারে, হতে পারে।
তো এবার এই অবজেক্ট কি করে চিনবো আর স্যার অ্যাডভার্ব কি করে চিনবো এটা আমরা শিখবো আবার পরের ক্লাসে, মানে অবজেক্টের ক্লাস শিখবো এখন আমরা। আমরা এখন শিখছি সেন্টেন্স। তো এখন বলতে গেলে তো এখন অবজেক্ট শুরু করলে এটা ক্লাস চলবে 1 ঘন্টা। এখন অবজেক্ট কি জিনিস, তো অবজেক্ট এখন আমরা বুঝবো না, জাস্ট খালি এতটুকু বোঝো যে এইটা আমাদের আসল স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট নয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। কারণ এক্সটেনশনের অংশটা অবজেক্ট হতে পারে আবার অ্যাডভার্ব হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় আমরা অবজেক্ট দিয়ে কল্পনা করে এসেছি, গল্প করে এসেছি, তাই আমরা অবজেক্ট দিয়ে বলে চলে এসেছি। তাহলে 1 নম্বর স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট ভার্ব এক্সটেনশন জেনে গেলাম। এটা হচ্ছে তাহলে কার, বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্যের গঠন। একটা হলো এটা। এবার নাম্বার 2 আসো। এই যে নাম্বার 2, এটার গঠন কিরকম, এটার শুরু হবে দেয়ার দিয়ে। কিরকম, লেখো দেয়ার, THERE, দেয়ার মানে যেটা একটা প্লেস কে বোঝায়। দেখো প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, দেয়ার থাকবে প্লাস ভার্ব থাকবে প্লাস সাবজেক্ট থাকবে, ঠিক আছে, প্লাস অতিরিক্ত অংশ থাকবে এক্সটেনশন, ঠিক আছে। আর শেষে কিন্তু অবশ্যই কি থাকবে, একটা ফুল স্টপ থাকবে। এটা কিন্তু মারাত্মক জিনিস, এখানে কি থাকবে বলে একটা ফুল স্টপ। তাহলে দুটো হচ্ছে গঠন, দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। এটাকে আমি বক্সে রাখছি। এই দুটোই স্ট্রাকচার মেইনলি অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। এই দুটো একদম ভালো করে মুখস্থ রাখবে। সাবজেক্ট ভার্ব এক্সটেনশন নাম্বার 1, নাম্বার 2 দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। ক্লিয়ার? কিরকম একটা, এটার তো এক্সাম্পল দিয়ে দিয়েছি, একটা এর এক্সাম্পল দিয়ে দিই। যেমন ধরে নাও, এটা এক্সাম্পল দিচ্ছি আমরা। 1 নাম্বার, দেয়ার ইজ এ হসপিটাল ইন আওয়ার ভিলেজ। কি লিখলাম দেখো, দেয়ার ইজ এ হসপিটাল ইন আওয়ার ভিলেজ। এর মানে কি, আমাদের গ্রামে একটি হসপিটাল আছে, তাই তো। তো দেখো তো, প্রথমে কি লিখেছি, দেয়ার, তারপরে কি আছে বলো, ভার্ব, তারপর দেখো সাবজেক্ট কি আছে, এ হসপিটাল, তারপরে এক্সটেনশন ইন আওয়ার ভিলেজ। কিন্তু এই পার্টটা বলতো, এটা কি অবজেক্ট হবে কি হবে না, হবে না। এই জন্য কি লিখেছি আমি এখানে, এক্সটেনশন লিখেছি। এত অবজেক্ট লিখতে পারতাম, লিখিনি কেন, ওটা লেখাটাই ভুল। অনেকে লিখে, আমি সেগুলো বলবো না, কিন্তু এটা এক্সটেনশন কেন লিখলাম, কারণ এই জিনিসটা, তাহলে এই যে পার্টটা আমি বলছি, এই পার্টটার নাম কিন্তু অবজেক্ট নয়। এটা কোন পার্ট তাহলে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাম কি বলো, এখন ফ্রেজ নিয়ে চিন্তা করে লাভ নাই, শুধু বোঝো এটার নাম এটা আছে, কেন আছে, কিভাবে আছে, এগুলো আমাদের নেক্সট ক্লাসে আলোচনা হবে। আমরা এখন সেন্টেন্স পড়ছি, সেন্টেন্স জানা হবে কমপ্লিট, তারপর ধীরে ধীরে কঠিন বিষয়ে ঢুকবো। বুঝছো কি বুঝছো না ব্যাপারগুলো? তাহলে দুটো স্ট্রাকচার যেন একদম নেক্সট দিন যেন একদম ভালো রকম মুখস্থ থাকে, আমি ধরবো কিন্তু। তাহলে এক্সাম্পল পেয়ে গেছি তাহলে, ঠিক আছে। তাহলে বলো, আমি আরেকটা বাক্য লিখছি, হি ইজ প্লেইং ইন দা ফিল্ড। বলো এর যে গঠনটা, স্ট্রাকচারটা কার মতো, 1 নাকি 2 এর মতো? 1 এর মতো। সাবজেক্ট আছে প্রথমে, দেখো সাবজেক্ট, ভার্ব আছে ইজ প্লেইং, এক্সটেনশন দেখো ইন দা ফিল্ড। তো অনেকে তো বলতে পারে স্যার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা কি, এটা এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কথা বুঝলে কি বুঝলে না? তাহলে এই যে আমাদের শিখিয়ে এসছে, মেন্টালিটি তৈরি করে এসছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সব ভুল শিখিয়ে এসছে। ফাইন, তাহলে এটা গঠন হচ্ছে 1 নম্বরের মতো। তাহলে এই এক্সটেনশনটা কি হয়ে গেল, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফাইন, ওকে ফাইন। চলো এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে বোঝা কমপ্লিট, কারো কোনো ডাউট নাই, সমস্যা আছে বুঝতে কিছু? হ্যাঁ, আরো লিখতে পারি, যেমন ধরে নাও, আমি এটা মিটাচ্ছি এক্সাম্পল গুলো। স্পিক্স ফাস্ট,
হি স্পিক্স ফাস্ট, যেমন আমি। মানে কি, সে খুব দ্রুত কথা বলে। এই যে দ্রুত কথাগুলো বলছে, তাহলে এটা কি সাবজেক্ট, এটা ভার্ব, এটা কি এক্সটেনশন। এক্সটেনশনের মধ্যে কোন পার্ট অ্যাডভার্ব, এটা অবজেক্ট নয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? আরেকটা এক্সাম্পল বলি, এটা নাম্বার 1 মনে করো, নাম্বার 2, ঠিক আছে? লেখো, একটা এক্সাম্পল লিখছি, মনে করো নন্দিনী gave a beautiful flower to Sarfaraj. ঠিক আছে, একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? নন্দিনী গেভ আ বিউটিফুল ফ্লাওয়ার টু সারফরাজ। তার মানে নন্দিনী একটা সুন্দর ফুল সারফরাজকে দিয়েছিল। এই সেন্টেন্সটাতে এটার নাম কি সাবজেক্ট, এটার নাম কি ভার্ব, আর যতটা দেখছো সবটা কি এক্সটেনশন। এই এক্সটেনশনের মধ্যে এ বিউটিফুল ফ্লাওয়ার, এইটা আবার অবজেক্ট, আর এই যে সারফরাজ অবজেক্ট। তার মানে এইখানে কিন্তু অবজেক্ট আছে। তাহলে এখানে যদি কেউ বলতো হ্যাঁ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে ঠিক আছে, কিন্তু এই নিয়মটা এখানে তো আর ম্যাচ করছে না, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এন অবজেক্ট নেই, এন কে আছে, অ্যাডভার্ব আছে। তো কখনো কখনো অবজেক্ট থাকছে, কখনো থাকছে না, কিন্তু সবসময় যে আমি অবজেক্ট ধরে নেবো, এটা বলা কি ঠিক হবে? ঠিক হবে না একদম। তো এক্সাম্পল গুলো বুঝতে পারছো কি পারছো না? তো এগুলো জাস্ট একটা কাল্পনিক উদাহরণ, বাস্তবে আর কোনো ব্যাপার নয়। হ্যাঁ হ্যাঁ, এই ঠিকই বলেছে একটা কথা, নাউন আর প্রোনাউন হতে পারে। হ্যাঁ, তো এটা একদম ঠিকই বলেছে, যেমন হিম হতে পারে, কারণ নাম হতে পারে। ঠিকই বলেছে। এটা আরো ভালো এক্সাম্পল আসলে বুঝতে পারবে, মানে যখন পড়াবো অবজেক্ট তখন ভালো রকম বোঝাবো, এখন শুধু এটুকু বুঝে নাও। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স ক্লিয়ার কমপ্লিট হয়ে গেল আশা করি। চলো এবার নাম্বার 2 এ আসবো। খালি চুপচাপ ক্লাসটা ভালো করে বুঝে যাও, সমস্ত প্রশ্ন উত্তর নিজে নিজে পেয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, যেটা বুঝাচ্ছি এই প্রসঙ্গে প্রশ্ন করো, তাহলে ক্লাসটা জোরদার হয়ে উঠবে, ঠিক আছে? এবার নাম্বার 2, সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর অপর একটা নাম আছে, মানে বাংলাতে নাম আছে প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্য মানে যে সেন্টেন্সের মাধ্যমে প্রশ্ন করা বোঝাবে। তাহলে নিশ্চয়ই এই সেন্টেন্স গুলোর শেষে একটা কি থাকবে, কোশ্চেন মার্ক থাকবে, আছে, থাকবে। এখন আমাকে দেখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, প্রশ্নসূচক বাক্য কিরকম ভাবে কাজ করে বা কি রকমের গঠনগুলো হচ্ছে। ওকে, ফাইন। তো দেখো, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এর গঠন হচ্ছে মেইনলি দু রকম, ঠিক আছে? আচ্ছা, তার আগে একটা কথা বলি, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যে আছে, এই সেন্টেন্সে আবার কতগুলো ভাগ আছে। আবার ইন্টারোগেটিভের কতগুলো ভাগ আছে। যেমন প্রথম যদি ভাগটা আমি বলি, সেটা হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন। ইয়েস নো টাইপ কোশ্চেন বলতে পারো। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, কোশ্চেন থাকবে আলটিমেটলি। একটা হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন। আচ্ছা, নাম্বার 2 আমরা কি বলতে পারি, ডেসক্রিপটিভ কোশ্চেন, মানে কি বলবো এটাকে, মানে WH ওয়ার্ড যুক্ত কোশ্চেন বলতে পারি, WH কোশ্চেন। একটা ইয়েস নো টাইপ কোশ্চেন, একটা WH কোশ্চেন, আর একটা 3 হয় ট্যাগ কোশ্চেন। তিন রকমের মেইনলি, আরো ভাগ আছে ওগুলো আমরা আসছি না, মেইনলি 3 রকমের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখতে পাই। আর প্রত্যেকটা সেন্টেন্স, যে 3টা প্রকার বললাম, মানে ইন্টারোগেটিভের 3টে ভাগ, এই প্রত্যেকটার শেষে কি থাকবে, একটা করে কোশ্চেন মার্ক থাকবে। বুঝতে পেরেছ? তো এবার এদের স্ট্রাকচার কেমন হয়,
সেটা জানতে হবে। তো মেইনলি যে ইয়েস নো টাইপের কোশ্চেন যখন থাকে তখন যে স্ট্রাকচার থাকে কিরকম থাকে, প্রথমে থাকবে একটা, এটা নিচে লিখছি আমি, স্ট্রাকচার। স্ট্রাকচার কেমন থাকবে এক নম্বরের ক্ষেত্রে বলছি, তাহলে আগে হ্যাঁ আগে এক নম্বরের জন্য বলছি, ইয়েস নো টাইপের জন্য প্রথমে থাকবে একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব থাকবে, প্লাস কি থাকবে, সাবজেক্ট থাকবে। কি থাকবে বলো, সাবজেক্ট থাকবে। তাহলে অক্সিলারি ভার্ব প্রথমে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর একটা ভার্ব থাকবে, তারপর কি থাকবে, এক্সটেনশন থাকবে, আর লাস্টে কি বলে একটা কোশ্চেন মার্ক। এইটা হচ্ছে গঠন। এই গঠনগুলো একদম ভালো করে একদম চোখটা বন্ধ করে জন্য ইয়াদ থাকে। অক্সিলারি ভার্ব প্লাস কি বললাম, সাবজেক্ট প্লাস একটা ভার্ব থাকবে, তারপর এক্সটেনশন থাকবে। ঠিক আছে, এটা কার জন্য, ইয়েস নো টাইপ কোশ্চেন। ঠিক আছে, ইংলিশ যখন শিখতে হবেই একটু জাস্ট চর্চা করো বাড়িতে, দেখবে আরো বেশি ভালো লাগবে। আজ বাড়িতে না পড়ো কিন্তু কঠিন লাগবে আবার। ঠিক আছে, ওকে ফাইন। এটা হলো কার জন্য, ইয়েস নো টাইপ কোশ্চেন। নাম্বার 2 আসি ডাব্লিউএইচ কোশ্চেনের জন্য। জাস্ট এইটাই প্যাটার্ন থাকবে, শুধুমাত্র সামনের দিকে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে। কি বসবে, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস যা আছে সেম, মানে কি বলো, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, শেষে কোশ্চেন মার্ক। ক্লিয়ার? এই যে আমি বললাম, এক বললাম ইয়েস নো টাইপ, দুই বললাম ডাব্লিউএইচ ওয়ার্ড, আর 3 যেটা আছে ট্যাগ কোশ্চেন, এটার সেরকম কোনো নির্দিষ্ট স্ট্রাকচার নেই, মানে এটার অনেকগুলো রুল আছে, তোমাকে সেগুলো জানতে হবে। তো একটা আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে এক্সাম্পল দিলেই ভালো বুঝতে পারবে। যেমন একটা সেন্টেন্স লেখা আছে, হি হ্যাজ ডান ইট, কমা লেখা আছে হ্যাজন্ট হি। এই যে মানে এখান থেকে এতটা পুরোটা কোশ্চেন দেখো অ্যাসার্টিভের সেন্স আছে, দেখো সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন। তো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন কার স্ট্রাকচার, অ্যাসার্টিভের এক নাম্বারটা। তাহলে এটা যদি অ্যাসার্টিভ হয়, কমা দিয়ে দেখো আবার হ্যাজন্ট হি লিখে কোশ্চেন মার্ক দিয়েছে না, এই যে এইরকম গঠনগুলো থাকবে সেগুলো হচ্ছে কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেন। ঠিক আছে, এই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা এখন যাব না, কারণ ট্যাগের অনেকগুলো নিয়ম আছে, আবার ওগুলো আমরা পরে জানবো। জাস্ট এখন শুধু দেখাচ্ছি কিরকম কিরকম স্ট্রাকচার গুলো আসছে। তাহলে নাম্বার 2 কমপ্লিট। এই দুটো স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমাদের সেন্টেন্স গুলো তৈরি হবে, প্রশ্নবোধক বাক্য। ফাইন। আচ্ছা, এবার আমি চলে আসি এক্সাম্পলে। একটা এক্সাম্পলে আসি, যেমন আমি প্রথমে এটা এক্সাম্পল দিয়ে বলি, এটা দিয়ে আমি বলছি। যেমন দেখো এক নাম্বার যেটা আমি বলছি, দেখো লেখা আছে, ডু ইউ নো মি। ক্লিয়ার? কি বললাম, ডু ইউ নো মি, এর মানে কি, তুমি কি আমাকে চেনো। চলো এটা একটা সারফরাজের ভালো একটা এক্সাম্পল দিই। সারফরাজ তার ওকে বলছে আর কি, ডু ইউ লাভ মি। ঠিক আছে, তাহলে এই যে দুটো কোশ্চেন লিখেছি, তোমরা বলতে পারবে এটা কার সঙ্গে মিলছে স্ট্রাকচার, এই যে 1 2 নাকি 3? দেখো প্রথমে লেখা আছে ইয়েস নো টাইপ, মানে এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না আসবে। সারফরাজ ওকে বলছে যে তুমি কি আমাকে ভালোবাসো, তো উত্তর কি হবে, হ্যাঁ অথবা না। ভালোবাসি, ওই বন্ধু হিসেবে, এসব বলার টাইম নেই, হ্যাঁ অথবা না। তার মানে ডু ইউ লাভ মি এই প্রশ্নের উত্তর দুটো হতে পারে, হয় ইয়েস হতে পারে আর না হয় নো হতে পারে। তাই এটা অবশ্যই এটা ইয়েস নো টাইপ কোশ্চেন।
তাহলে ইয়েস নো টাইপ কোশ্চেনের কি আছে স্ট্রাকচার? এই যে 1 নাম্বারটা কি আছে বলো? প্রথমে দেখো লেখা আছে অক্সিলারি ভার্ব, প্লাস দেখো সাবজেক্ট লেখা আছে, তারপরে ভার্ব আছে, তারপরে আছে এক্সটেনশন। তো কোনটা এখানে অক্সিলারি ভার্ব? ডু। তারপর কোনটা সাবজেক্ট? ইউ। কোনটা ভার্ব? লাভ। এক্সটেনশন মি। যদিও মিটা এখানে অবজেক্ট হতেই পারে, বলেছি আমি আগে থেকে। তাহলে এই যে বললাম স্ট্রাকচার, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। বলে দিচ্ছি এটা অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে মেইন ভার্ব। আমি শুধু ভার্ব লিখেছি, ভার্ব মানে মেইন ভার্ব দিয়ে বোঝাচ্ছি এখানে আমি। তাহলে এই গঠনটা হচ্ছে 1 নম্বরের মতো, বুঝে গেলে? তাহলে এই গঠন দেখেই কিন্তু এই সেন্টেন্সটা এখানে তৈরি হয়েছে। এবার অনেকে যদি বলে, এভাবে বলছে ইউ লাভ মি, এটা কিন্তু স্ট্রাকচার হচ্ছে না। তুমি তো ওকে বোঝাতে পারছো, ওই তো বুঝে হয়ে যাচ্ছে, কিন্তু বাক্যের স্ট্রাকচার হলো না। ইউ লাভ মি মানে তুমি আমাকে ভালোবাসো, ইউ লাভ মি এমনি প্রশ্ন করছে মনে করো, তো প্রশ্ন করাটাই ভুল হচ্ছে। কেন? তুমি প্রথমে বলছে তোমার অক্সিলারি ভাবটা গেল কোথায়? ইউ লাভ মি বলছো তুমি আমাকে এসে, বুঝলে কি বুঝলে না? যেমনি ডু ইউ নো মি, এর মানে হচ্ছে তুমি কি আমাকে চেনো। আর যদি বলে ইউ নো মি, মানে ও তো বুঝতে পারছে, কিন্তু তোমার লেখাটা কি হচ্ছে? ভুল হচ্ছে, বলাটা ভুল হচ্ছে, স্ট্রাকচারটা ভুল হচ্ছে। তো তোমাকে ঠিকঠাক লিখতে হবে, আর না হলে কিন্তু রিজেকশন তো আসবেই। রিজেকশন না চাইলে ভালো করে স্ট্রাকচারটা ঠিক মতো লিখতে হবে তাহলে। ওকে ফাইন। তাহলে তুমি যদি শুধুমাত্র, কিন্তু হিন্দির ক্ষেত্রে কি হয়, হিন্দি বা বাংলার ক্ষেত্রে শুধু এটুকু বললেই কিন্তু হয়ে গেল স্ট্রাকচার, আর শেষে এটা কোশ্চেন মার্ক দিলেই হয়ে গেল। কিন্তু বাংলা আর ইংলিশ তো সেম নয়। ইংলিশ বলছে যদি তুমি প্রশ্ন বলো, তো এই অ্যাসার্টিভ এর মতো লিখলে হবে না। এটা তো অ্যাসার্টিভ, দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা কি অ্যাসার্টিভ। কিন্তু ইংলিশে এটা মানবো না আমি। কেন? তোমাকে যখনই তুমি বলবে ইন্টারোগেটিভে যাবো, তাহলে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব সামনে লাগবে। এবার তোমরা বলতে পারো স্যার অক্সিলারি ভার্ব কারা? আমি এখন ভার্বের ক্লাস করাচ্ছি না, ঠিক আছে? এখন আমরা সেন্টেন্স পড়াচ্ছি, শুধু বুঝে নাও স্ট্রাকচার গুলো এরকম হবে, ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে আমরা কি পেলাম? এই দুটোই এক্সাম্পল পেয়ে গেলাম, এই দুটোই এক্সাম্পল পেয়ে গেলাম ইয়েস নো টাইপের মতো, কারণ এদের উত্তর হয় ইয়েস না হয় নো, ঠিক? এবার চলে আসো ডাব্লিউএইচ কোশ্চেনের আনসার আমরা আসবো, বা ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে কিরকম হয় সেটা আমরা দেখবো, ঠিক আছে? একটা আমি এক্সাম্পল যে 3 নম্বরে, when did she accept his proposal? বলছে when did she accept his proposal, মানে সি মানে এখানে ওই মেয়েটার কথা বলছে, যে সে কখন তার প্রস্তাবটা গ্রহণ করলো বা কখন ওকে একসেপ্ট করলো। তার মানে এই যে প্রশ্নটা আছে, দেখো তো ভালো করে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। দেখো, অবজেক্ট না সরি, মানে এক্সটেনশন। হ্যাঁ, সে মানছে এখানে অবজেক্ট মিলে যাচ্ছে, ভালো কথা, কিন্তু এটা এক্সটেনশন। তাহলে দেখো সাবজেক্ট ভার্ব, সরি এই যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন মিলে গেছে, কিন্তু তার আগে একটা কি আছে? অক্সিলারি ভার্ব আছে। কোন ভার্বটা? ডিড। দেখো এখানে লেখা আছে অক্সিলারি ভার্ব। তার আগে কি আছে? ডাব্লিউএইচ ওয়ার্ড, দেখো আছে ডাব্লিউএইচ ওয়ার্ড। হোয়েন, ডাব্লিউ দিয়ে শুরু হচ্ছে না, ডাব্লিউএইচ ওয়ার্ড। হোয়েন, হাউ, হোয়ার, হোয়াট, হু, সবগুলোই ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে এরকম ডাব্লিউএইচ ওয়ার্ড প্রথমে থাকবে। তারপর দেখো, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা যদি বাদ দিই, এই পুরোটা সেম এর মতো না? তাহলে তোমরা আমাকে বলো, এটার যদি মানে হয় যে কখন সে তার প্রপোজালটা একসেপ্ট করেছিল, যদি আমি এটা কেটে দিই, হোয়েনটা কেটে দিলাম, তাহলে কি হবে বলতো? ডিড সি একসেপ্ট হিজ প্রপোজাল, এটা মানে কি বলতো? সে কি তার প্রপোজাল একসেপ্ট করেছিল? এই যে ইয়েস নো। আরে বাবা, যদি হোয়েনটা বাদ দিচ্ছি, তো এর গঠনটা দেখতে এর মতো হয়ে গেল না? শুরু করতে থেকে হচ্ছে অক্সিলারি ভার্ব থেকে, তো অক্সিলারি ভার্ব আছে দেওয়া, সাবজেক্ট আছে, ভার্ব আছে, বাকি সব সেম আছে। তো এটা কোন টাইপের? ইয়েস নো। তাহলে যখন হোয়েনটা বাদ দিয়ে কি বলবে? সে কি তার প্রপোজাল একসেপ্ট করেছিল? ইয়েস অর নো। আর যখন হোয়েনটা দিলাম, তাহলে কখন সে তার প্রপোজালটা একসেপ্ট করেছিল?
তাহলে আমাদের এই দুটো স্ট্রাকচার বলে দিলাম, আর এটা তো আগে এক্সাম্পল দিয়ে দিয়েছি। এর কোনো নির্দিষ্ট স্ট্রাকচার নেই, আছে কিন্তু ওটা আমরা কোশ্চেন ট্যাগে জানবো। ক্লিয়ার না বেরিয়ে যাবে। এবার শিখবো ইমপ্যারাটিভ সেন্টেন্স। ইমপ্যারাটিভ সেন্টেন্স খুব ভালো করে বুঝবে। ইমপ্যারাটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে আদেশমূলক বাক্য। মানে যে বাক্যের মাধ্যমে আদেশ বোঝাবে, শুধু আদেশ নয়, আদেশ, নির্দেশ, উপদেশ, কমান্ড সবকিছু বোঝাবে। এগুলো কি সব? ইমপ্যারাটিভ। এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাও, আদেশ করলাম না, আমার জন্য প্লিজ এই কাজটা একটু করে দিও, রিকোয়েস্ট করলাম না, জীবনে অনেক তুমি বড় হও, মানে পিতা মাতার কথা শুনবে, বাপ মায়ের কথা মন দিয়ে শুনতে হয়, এগুলো কি দিচ্ছি আমি এখন? উপদেশ দিচ্ছি। তা এই টাইপের যখন কথা বলবে সবগুলো হচ্ছে ইমপ্যারাটিভ সেন্টেন্স। বুঝতে পারছো? ইমপ্যারাটিভ মানে হচ্ছে আদেশ বোঝাবে, উপদেশ বোঝাবে, বা কোনো কিছু কি বলো, রিকোয়েস্ট বোঝাবে। তুমি তোমার পিতামাতার বাধ্য হয়ে চলবে, এটা কি তাহলে দিলাম? উপদেশ। রৌদ্রের মধ্যে দৌড়াদৌড়ি করো না, উপদেশ হতে পারে, আদেশও হতে পারে আবার। হ্যাঁ, আমি যদি বলি এটা লেখো, এটা কি হলো তাহলে? আদেশ হলো। দয়া করে অনুগ্রহ করে এটা লেখো, রিকোয়েস্ট করছি, মানে গলার টোন শুনলেই বোঝা যাবে, লিখ রে, আদেশ করে দিলাম। সাবধান, কমান্ড করে দিলাম। আর যদি বলি দয়া করে বোঝো ব্যাপারটা, তো রিকোয়েস্ট করছি। এগুলো সব কোন সেন্টেন্স? ইম্পেরাটিভ সেন্টেন্স। বোঝা গেছে? লেখাই তো আছে আদেশমূলক বাক্য, আদেশ করা বোঝাবে। তাহলে এখন দেখবো এর গঠন কি তাহলে। স্ট্রাকচার মানে হচ্ছে গঠন। কেমন হবে? যদি নাম্বার 1 বলি, প্রথমে থাকবে কে থাকবে বলো, শোনো মন দিয়ে বুঝো। অ্যাসার্টিভে যেমন প্রথমে কে ছিল বলো? সাবজেক্ট ছিল, তারপর কে ছিল? ভার্ব ছিল। এখানে সাবজেক্ট থাকবে না, প্রথমেই থাকবে কে? ভার্ব। প্রথমে আসবে ভার্ব। কথা বুঝলে কি বুঝলে না? কি থাকবে বলো? ভার্ব। তাহলে ভার্ব দিয়ে বাক্য শুরু হবে, তারপরে এখানে কিন্তু আর সাবজেক্ট থাকবে না। কি থাকবে? এখানে থাকবে তোমার গিয়ে বলো এক্সটেনশন থাকবে। কি থাকবে বলো? এক্সটেনশন থাকবে। আর শেষে একটা ফুল স্টপ থাকবে। কথা বুঝলে কি বুঝলে না? তাহলে ভার্ব থাকবে, তারপরে এক্সটেনশন থাকবে। এটা হচ্ছে স্ট্রাকচার কার? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে স্যার আপনি তাহলে এটা বলছেন যে ইম্পারেটিভ সেন্টেন্স বানাতে গেলে কোন রকম সাবজেক্ট দরকার পড়ে না? না, পড়ে না। তো প্রথম কি থাকবে তাহলে বললাম? ভার্ব থাকবে, তারপর কি থাকবে? এক্সটেনশন থাকবে। আচ্ছা, একটা উদাহরণ দিই তাহলে ভালো বুঝতে পারবে। যেমন আমি বললাম ডু ইট নাও, এর একটা এক্সাম্পল দিলাম। ডু ইট নাও মানে এটা এখন করো, এটা এখন করো, এটা কি দিলাম? আদেশ করলাম। এটা এখন করো, আদেশ করলাম। তাহলে দেখো প্রথমে ডু আছে না, তো ডুটা কি? ভার্ব। আর ইট নাও এটা কি? এক্সটেনশন, কিন্তু ইটটা এখানে অবজেক্ট আছে, আর নাওটা এখন অ্যাডভার্ব আছে, মানে অবজেক্টও আছে, অ্যাডভার্বও আছে, তাই আমি দুটোকে নাম দিয়ে দিচ্ছি এক্সটেনশন। তাহলে ভার্ব প্লাস এক্সটেনশন, এটা প্রথম রুল। ক্লিয়ার না? ক্লিয়ার না? নাম্বার 2, নাম্বার 2 কি হতে পারে? কাইন্ডলি হতে পারে, কাইন্ডলি, KINDLY, অথবা হতে পারে প্লিজ প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে কাইন্ডলি অথবা প্লিজ প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এটাও কিন্তু গঠন কার? একটা
ইম্পারেটিভ সেন্টেন্সের, কিন্তু এখানে কাইন্ডলি বা প্লিজ কথাটা অ্যাড করলে সেটা হয়ে গেল উপদেশ। তাহলে কাইন্ডলি প্লাস প্লিজ অথবা প্লিজ প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এটা কার গঠন? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন। দেখো তো এই জায়গাটা একই আছে না, তো সামনে কি অ্যাড হয়েছে? কাইন্ডলি অথবা প্লিজ। তাহলে এই সেন্টেন্সটার আগেই যদি কাইন্ডলি বলতি, কাইন্ডলি ডু ইট নাও, দয়া করে এটা এখন করো। প্লিজ ডু ইট নাও, অনুগ্রহ করে এটা এখন করো। উপদেশ উপদেশ বলছি, সরি, ওকে আমি আদেশ করছি কিন্তু অনুগ্রহ করছি, অনুগ্রহ করা অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? তো এটা একটা গঠন তাহলে পেয়ে গেলাম। ক্লিয়ার না? ক্লিয়ার না? নাম্বার 3 হতে পারে নেভার দিয়ে। নেভার, নেভার বা ডোন্ট বা ডু নট একই জিনিস, ডু নট বা ডোন্ট একই জিনিস, বা ডু নট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে নেভার দিয়ে কখনো কখনো বাক্য শুরু হয়, যেমন নেভার ডু ইট এগেইন, এটা আর কখনো করো না। অনেক বড় ভুল করে ফেলেছো, তখন বাপ মাকে বোঝাচ্ছে নেভার ডু ইট এগেইন, এটা আর কখনো করো না। বা ডোন্ট ডু দ্যাট, এই কাজটা করো না। বা ডু নট ইরিটেট সামওয়ান, বা কাউকে বিরক্ত করো না। ডু নট ডিস্টার্ব হার, তাকে বিরক্ত করো না। এই সমস্ত জিনিসগুলো কি বলতো? ইম্পারেটিভ সেন্টেন্সের ভাগ। ক্লিয়ার আশা করি। আরেকটা হয় নাম্বার 4 দিয়ে, লেট দিয়ে শুরু হয়। কি বলতো? হ্যাঁ, লেট, এল ই টি, লেট প্লাস অবজেক্ট, লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এবারে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট কি আছে না নেই? কোথাও কোথাও কি লেখা আছে সাবজেক্ট? কোথাও লেখা নেই। এই যে বললাম ইম্পারেটিভ সেন্টেন্সে কোথাও কিন্তু সাবজেক্ট দেখা যাচ্ছে না, কিন্তু স্যার কোনো সেন্টেন্সে সাবজেক্ট ছাড়াই কি বাক্য তৈরি হয়? অ্যাকচুয়ালি এখানে সাবজেক্টটা আছে, লুকিয়ে আছে। এই যে আমি বললাম, এই যে আমি কথাটা বললাম যে ডু ইট নাও, এটা এখন করো, এটা আমি কাকে বলছি? তোমাকে বলছি। ডু ইট নাও, এটা এখন করো, কে করবে? তুমি। তাহলে অ্যাকচুয়ালি বাক্যটা হচ্ছে তুমি এটা এখন করো। বাক্যটা অ্যাকচুয়ালি তুমি এটা এখন করো। তাহলে তুমি কথাটা আসছে না, তো তুমি ইংলিশ কি ইউ, এই ইউটা সামনের দিকে আছে। ইউ ডু ইট নাও, এই ইউটা আমরা লিখি না, এটা ব্র্যাকেটে থাকে, মানে এটা উজ্জ্ব থাকে, এটা লেখা থাকে না। ডু ইট নাও মানে এটা করো, মানে কি তুমি এটা করো, এটা বোঝাচ্ছে অটোমেটিক্যালি। এই ইউটা উজ্জ্ব থাকে, ইউটা হচ্ছে সাবজেক্ট। তা যতগুলো ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে ইউটা আছে। প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে কি আছে? ইউ আছে। তাহলে এখানে ইউ ভার্ব এক্সটেনশন, ইউ কাইন্ডলি যা আছে, ইউটা প্রত্যেক জায়গায় আছে, তাহলে শুরুতে প্রত্যেক জায়গায় ইউ আছে। ইউটা তাহলে কি সাবজেক্ট উজ্জ্ব আছে, ঠিক আছে। কিন্তু যদি আবার ভেতরে ইউ থেকে যায় আর ভার্ব দিয়ে শুরু আছে, তাহলে ওটা কিন্তু আর ইম্পারেটিভ সেন্টেন্স হবে না, প্রথমেই ইউটা থাকতে হবে। ধরে নাও লেখা আছে এইভাবে, থ্যাংক ইউ। এই যে থ্যাংক ইউ লেখা আছে, এই সেন্টেন্সটা তোমার হয়তো মনে হতে পারে এটা ভার্ব আছে, এটা অবজেক্ট আছে বা এক্সটেনশন আছে, তাহলে কি মনে হতে পারে এটা একটা দেখে? ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু এটা ইম্পারেটিভ নয়। এটা কেন? ইউটা তো ডান দিকে আছে, ইউ যদি এখানে থাকতো তাহলে কি হতো? ইম্পারেটিভ, মানে এখানে উজ্জ্ব থাকতে হতো, কিন্তু এখানে ইউ চলে এসছে ডান দিকে না, তাই এটা আর ইম্পারেটিভ নয়। তাহলে বলো, থ্যাংক হিম, এটা ইম্পারেটিভ হবে কি হবে না? হবে, কারণ তো ইউ তো সামনের দিকে আছে, কেউ ডান দিকে এখানে ইউ আছে যে বললে হবে না।
ইউটা সামনের দিকে আছে, উজ্জ আছে না, তা ওটা কি হবে তাহলে বলো? ইম্পারেটিভ সেন্টেন্স। বলো, উইশ ইউ বেস্ট অফ লাক। বলো এটা ইম্পারেটিভ হবে কি হবে না? হবে না, কেন? ইউ তো ডান দিকে আছে। ইউ যদি এখানে উজ্জ থাকতো তাহলে বলতাম ওটা ইম্পারেটিভ। এখান থেকে ইউ ডান দিকে চলে এসছে না, ইম্পারেটিভ নয়। এখানে দেখো ডান দিকে ইউ নাই, এটা ইম্পারেটিভ। ডান দিকে ইউ আছে, ইম্পারেটিভ নয়। ক্লিয়ার না? তাহলে আজকে আমরা এই ইম্পারেটিভ অবধি করলাম। নেক্সট আমরা করব এক্সক্লামেটরি আর অপটেটিভ। হ্যাঁ হ্যাঁ, ইউটা ইম্পারেটিভের ক্ষেত্রে ইউ সবসময় সাবজেক্ট হবে প্রথমেই, উজ্জ। এই যে ব্র্যাকেটে লিখেছি উজ্জ, কিচ্ছু হবে না।